আমজনতার দল মনে করে যারা উচ্চ কক্ষে আসবেন প্রত্যেকেই নির্বাচিত হতে হবে। কারণ গাছ লাগাবে একজন, আম খাবে আর একজন, সেটা হতে পারে না। সিভিল সোসাইটি থেকে হোক আর যে সোসাইটি থেকে আসুক, অন্তত তাকে নির্বাচন করে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই ক্ষমতার চেয়ারে বসতে হবে, এটা আমজনতার দল মনে করে। তবে আরেকটা বিষয় যেটা উল্লেখ করা হয়েছে, 50% রাজনৈতিক দল থেকে আসবে আর 50% সিভিল সোসাইটি থেকে, আমজনতার দল মনে করে এত পার্সেন্ট, এটা 20% হতে পারে, এর থেকে বেশি। এটা আসলে রাজনৈতিক দলগুলোকে এবং রাজনৈতিক ব্যক্তিগুলোকে অবজ্ঞা করার মতো। এটা চরমভাবে আসলে অপমানিত বোধ করছি আমরা যারা রাজনীতি করি। আমাদের প্রতি আস্থা না থাকতে পারে, এটা বিগত 17 বছরের একটি ফ্যাসিজমের কারণে হতে পারে, আমরা এটা মনে করি, কিন্তু তার মানে এটা নয় সবাই ফ্যাসিবাদ, সবাই ফ্যাসিজমের মধ্যে জড়িত ছিল। তাহলে 5 আগস্ট হতো না, হাসিনার পতন হতো না। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আরিফ বিল্লাহকে। আমন্ত্রণ জানাই মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, জমিয়তে উলামা ইসলাম, মহাসচিব, বাংলাদেশ জমিয়তে উলামা ইসলাম। ধন্যবাদ। আমরা আগেও মতামত দিয়েছি আমাদের দলের পক্ষ থেকে, এখন সেই মতামতেরই পুনরাবৃত্তি করছি। অর্থাৎ আমরা এই নিম্ন কক্ষ উচ্চ কক্ষ এই পদ্ধতির পক্ষে নই। আমরা জাতীয় সংসদ যেভাবে আছে সংখ্যা বৃদ্ধি পেতে পারে, কিন্তু আমরা এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই, এটাই আমাদের অবস্থান। আমরা আশা করব যে আমাদের এই মন্তব্য, আমাদের এই মতামত যেন রেকর্ডভুক্ত থাকে, আমরা এটা প্রত্যাশা করছি। বাংলাদেশ এখন ওই পর্যায়ে যায়নি, একটু আমরা পরিকল্পনার মধ্যে রাখতে পারি, কিন্তু আপাতত আমাদের প্রস্তাব এই জায়গায়। দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, যে এই যে আমরা সংলাপ করে যাচ্ছি, আসন বিন্যাসের ক্ষেত্রে আমরা মনে করি যথেষ্ট বৈষম্য আছে। আসন আমি মনোযোগ আকর্ষণ করছি যারা আছেন আমাদের এখানে কর্তা ব্যক্তি হিসাবে, সকলের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে যে কোন মূলনীতিতে আসন বিন্যাস করা হয়, আসন বিন্যাস করার যথাযথ মূলনীতি আমরা চাই। কি আমাদের পিচ সংসদগুলোতে আমাদের প্রতিনিধিত্ব ছিল না, নাকি আন্দোলনে আমাদের সক্রিয় ভূমিকা ছিল না, নাকি জেলা পর্যায়ে আমাদের কার্যক্রম নাই? যে কোনো একটা মূলনীতি যেভাবে আসেন না কেন, আমরা বারবার এখানে এসে কোনো বিড়ম্বনার শিকার হতে চাই না। দয়া করে বিষয়টার প্রতি যথাযথ আন্তরিকতাপূর্ণ দৃষ্টি কামনা করছি। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি জনাব এহসানুল হুদা, বাংলাদেশ জাতীয় দল। ধন্যবাদ। এইখানে আমরা আজকে যে নারী আসনের কথা 30 সেকেন্ডে বলে দিচ্ছি, মন্তব্য ঘোষণা করেছি, কিন্তু গঠন প্রক্রিয়াটা উচ্চ পক্ষে বলা হয়েছে যে 400 আসন নিম্ন কক্ষ গঠিত হবে। তো ওই জায়গা থেকে আমরা তোকে বাদ দিয়ে দিলাম আপাতত মন্তব্য। এখন যদি ওখানে 350 হয় তাহলে এই আলোচনা আবার শুরু করতে হবে। তো ওইটা আগে করা উচিত ছিল আমার মনে হয়। না, পুরো জিনিসটাই মন্তব্য আছে। নারীর 101 মত সকলেই। আর এখানে যেমন বলা হচ্ছে যে ক্ষমতার ভারসাম্যের জন্য আমরা একটা উচ্চ কক্ষ করতে যাচ্ছি, সেই জায়গাটাতে আবার বলা হচ্ছে যে উচ্চ কক্ষে কোনো বিলি ওনারা স্থায়ীভাবে আটকাতে পারবে না। তো 2টার বেশি যদি আবার নিম্ন কক্ষে তখন সেটা হয়ে যাবে। তো আমি আটকালাম কিভাবে? আমরা ধরেই নিচ্ছি যেই ক্ষমতায় আসছে সে ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে, স্বৈরাচার হয়ে যাচ্ছে। আমাদের মাইন্ডসেটটা আমরা এখন পর্যন্ত পরিবর্তন করতে পারলাম না যে বাইরে হতে পারে। তারপরে আমরা দেখছি যে উচ্চ কক্ষ তো নিয়ন্ত্রিত হবে ক্ষমতাসীনরাও দাঁড়ায়। 50% আপনারা আছেন আনুপাতিক হারে এবং বাকি 50% বলছেন যে নির্দলীয় নিরপেক্ষ। বাংলাদেশের নির্দলীয় নিরপেক্ষ স্বপ্ন নাই আসলে। এই জায়গাটাতে কিসের নির্দলীয় সিলেকশন তো করবে উচ্চ নিম্ন কক্ষে যারা আছেন তারাই করবে, যারা ক্ষমতায় আছেন তারা নির্দলীয় ভাবে করবেন। বেসিক্যালি তাদের পক্ষে যারা কথা বলেন তাদেরকে নিয়ে আসবেন হয়তো। তো এই জায়গাগুলোতে আমি কনফিউজ। আপনাদের নিয়োগ প্রক্রিয়া এই ব্যাপারে কেউ কথা বলছেন না। সবার একই জায়গায় আমরা এসে গেছি যে ক্ষমতার ভারসাম্য করতে হবে। ক্ষমতার ভারসাম্যটা আমাদের নিজেদের মধ্যে নিজেরা যদি না বদলাই, এমন একটা জায়গায় চলে এসেছি যে
বিএনপি, তারা 230টা আসন পাবে এবং তারা এই ক্ষমতা মানে ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে। আমরা ধরেই নিয়েছি যে বিএনপি ফ্যাসিস্ট হয়ে যাবে। সো লেটস বিএনপিকে ঠেকাও, বা ওই 230টা আসন যে পাবে তাকে ঠেকাও। তাহলে তো আমাদের মনে হয় যে ঐক্যমত করা উচিত 151-49, একেবারে চরম একটা বিরোধী দল থাকবে এবং 151 জনের একটা সরকারি দল থাকবে। এই জায়গাগুলোতে না যে কনস্ট্রাকটিভ ভাবে চিন্তা করেন কিভাবে আমরা ভবিষ্যতে বাংলাদেশকে ফ্যাসিজম বিরোধী বা না, আলোচনা তো জনাব হুদা, আলোচনা তো ফ্যাসিজম কিভাবে ঠেকানো যাবে সেটা নিয়ে হচ্ছে এখন। না মানে উচ্চকক্ষ, নিম্নকক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে প্রস্তাব এসছে, এখানে সমস্যাটা কোথায় দেখছেন আপনি সেটা বলেন। সমস্যাটা প্রথম হলো যে আপনার উচ্চকক্ষ কিন্তু যে কোনো বিল ঠেকাতে পারছে না, চিরস্থায়ীভাবে কোনো বিল ঠেকাতে পারছে না। এখানে বলা আছে দুইটা বিল নিম্নকক্ষে যদি ফেরত পাঠায়, নিম্নকক্ষ তার নিজস্ব ক্ষমতায় সেটা করে ফেলতে পারবে, সেই বিলটা তখন ঠেকাতে পারছেন না। উচ্চকক্ষের এখতিয়ার নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে না। উচ্চকক্ষের আপনার নির্বাচন প্রক্রিয়া এগুলো সবকিছু আজকে হ্যাঁ সেটা আছে উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে সেটা নিয়ে আলোচনাটা হচ্ছে। প্রথমত আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, দ্বিকক্ষ বিশিষ্ট লেজিসলেচারের ব্যাপারে একমত কিনা, তারপরে হচ্ছে যদি হয় তাহলে উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে সে আলোচনা হচ্ছে। সেই ব্যাপারটাতেও কিন্তু অনেক দ্বিমত আছে। সেখানে অনেকেই বলেছেন যে আপনারা লিখে ফেলেছেন যে ঐক্যমত হয়েছে। আপনারা একমত কিনা নাকি আপনারাও দ্বিমত সেটা বলেন। আমরা জোটগতভাবে একমত হয়েছি। জি, তাহলে ঠিক আছে। দুইটা বাংলাদেশে উচ্চকক্ষ থাকতে পারে, সেই ব্যাপারে আমরা একমত হয়েছি। ধন্যবাদ জনাব এসরাউদ্দা। আমি আমন্ত্রণ জানাচ্ছি ব্যারিস্টার সানি আব্দুল হক, এবি পার্টি। ধন্যবাদ। আমরা যখন এই বিভিন্ন 5টা কমিশন থেকে যে 166টা প্রশ্নের সম্বলিত যে স্প্রেডশিট পেয়েছিলাম, এটা পরিক্রমাকে যদি আমার অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স আছে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমটা আমরা তো আমাদের মতো করে আনসার করেছিলাম, এরপরে আমাদেরকে আহ্বান করা হলো যে আমরা আমাদের রিভাইজ পজিশন জমা দিতে পারি কিনা, আমাদের পজিশন কনসিড করা যেতে পারে কিনা, ঐক্যমত্যে পৌঁছানো যেতে পারে কিনা। তো আমি দুটো মিটিংয়ে ছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশনে। তো আমাদেরকে দ্বিতীয় মিটিং এ বলা হলো যে মেজরিটি অফ দ্য পার্টিস যারা অংশীদার স্টেক হোল্ডার আছে তারা যে বাইকামেরাল পার্লামেন্ট ফরমেশনের বিষয়ে একমত হয়েছে। তা আমরা কি আসলে একমত হতে পারি কিনা। তো আমরা পার্টির পক্ষ থেকে অ্যাজ এ ম্যাটার অফ প্রিন্সিপল আমরা বাংলাদেশে বাইকামেরাল পার্লামেন্ট ফরমেশনের বিপক্ষে ছিলাম এবং আমাদের মধ্যে তো জাস্টিফিকেশনও ছিল। তো আমরা মানে মূল কথা যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, এটা মোস্ট অফ দ্য কেসেস দেখবেন যে পার্টিস গুলো উইথ ডিউ রেসপেক্ট কেউ প্লিজ অফেন্ডেড হবে না বা ডু নট গেট চ্যালেঞ্জ। যে রিয়েলিটি হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো আসলে উই হ্যাভ লিটল টু অফার টু দ্য নেশন। রাদার আমরা কি করি, আরেকটা রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ করে বিরোধিতা করার সাপেক্ষে রাজনৈতিক বয়ান দাঁড়া করার চেষ্টা করি। এই ধরনের একটা বিরোধিতাপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে আমরা যখন রাজনীতি করার চেষ্টা করি, তখন আমরা কি করে আসলে যদি বাইকামেরাল পার্লামেন্ট প্রবর্তন করি তাহলে ডেডলক ইন্টারপ্রিটেশন উইল ফলো। ইভেন যে ম্যাচিওর ডেমোক্রেটিক নেশন যেগুলো আছে, আমরা যদি ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের মডেল ফলো করি, দেখবেন যে ওখানে হাউস অফ কমন্স আর হাউস অফ লর্ডসের মধ্যে 3 কম হয়। হাউস অফ কমন্স একটা বিল পাঠিয়ে এভাবে ব্যাক এন্ড ফোর্থ আসতে যেতে থাকে। তো বাংলাদেশের এই পলিটিক্যাল ডিসএগ্রিমেন্টের একটা সংস্কৃতির ভিতর দিয়ে আমরা আসলে রিয়েলিস্টিক্যালি কতখানি একমত হতে পারবো বোথ হাউসেস, আমরা এটা নিয়ে দেখিয়েছিলাম। কিন্তু আমরা একটা ব্রড ব্রাশ অ্যাপ্রোচ নিয়েছিলাম এই ঐক্যমত্যের জায়গা থেকে, যে আমরা আমাদের পজিশনকে কনসিড করব প্রোভাইডেড যে আমরা উই ক্যান কাম টু এ কমন এগ্রিমেন্ট। যদি এরকম হয়, ন্যাশনাল কনসেনসাস ডেভেলপ করার স্বার্থে, জাতীয় স্বার্থে আমরা আমাদের ডিসএগ্রিমেন্ট থাকা সত্ত্বেও আমরা এটাকে কনসিড করতে রাজি আছি এবং এই অর্থে আমরা আসলে কনসিড করেছিলাম। তো এখন এই মৌলিক প্রশ্নটা আবার
আসলে চাপ দিয়েছে। আজকের মিটিং নতুন করে আবার দেখা গেছে যে ডু উই রিয়েলি নিড এ বায়োকমেন্ট পার্লামেন্ট। যদি এটাই হয় আর কি, আমাদের নীতিগত জায়গা থেকে আমরা আগের জায়গায় আছি, কিন্তু আমরা জাতীয় স্বার্থে আসলে একমত করার জন্য প্রিপেয়ার্ড আছি। তো এখন আমাদের এটা আসলে ঠিক করা দরকার। আমরা এখানে যদি এরকম হয় যে আমরা মানে মেজর কোনো ছাড়া আসলে প্রত্যেকটা কোনো সিস্টেম ছিল ফ্ললেস না, ডিফেক্ট আছে, কিন্তু মানে আমাদের সবার নির্ভর করা উচিত যে আসলে একমত হওয়া যায় কিনা। আচ্ছা, একটু সংক্ষেপ করেন তাহলে আমরা আলোচনাটা। কিন্তু আমরা কনসেপ্টে রাজি আছি। আর যেটা করা দরকার যে আপার হাউসকে যদি ভোটের ভিত্তিতে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন না থাকে, তাহলে আমাদের বিকজ যদি আসনের ভিত্তিতেই হয়, তাহলে যে দলটা মেজরিটি সিট পেয়েছে লোয়ার হাউসে, সে তো অটোমেটিক্যালি আসলে আপার হাউসে পাবে। এই জন্য যে ব্যালেন্সিং এক্সারসাইজটা ব্যাহত হবে। এই জন্য আমরা মনে করছি যে আপার হাউসে যেটাকে আপনারা সেনেট বলছেন, এইটাকে আসলে ভোটের রিপ্রেজেন্টেশন রাখলে এটা ব্যালেন্স হবে, মেজর হবে। থ্যাংক ইউ। একটু করি, একটু যদি অনুমতি দেন। সাইফুল ভাই যে প্রশ্নটা তুলেছেন এবং সানি ভাই যে প্রসঙ্গটা তুললেন পরোক্ষভাবে, বুঝতে পারছেন, সেটা হচ্ছে যে আসলে টার্মিনোলজিক্যাল বিষয়। আমরা এটা সম্ভবত যার ঐকমত্য আলোচনায় ঐকমত্য কথাটা সঠিক হয়নি, এটা আমি স্বীকার করে নিচ্ছি। অধিকাংশের মত বললে যথাযথ হতো। সংখ্যার দিক থেকে বলি যে আমরা যাদের সাথে 2 মাস ধরে আলোচনা করেছি, আপনারা যারা স্প্রেডশিটগুলো জমা দিয়েছেন, আলোচনার পরবর্তী সময়ে স্প্রেডশিট সংশোধন করে জমা দিয়েছেন, আলোচনার সময় যে নোট নেওয়া হয়েছে, তার ভিত্তিতে এটা আমি বলতে পারি দুটো রাজনৈতিক জোট সমেত 2/3 বেশি দল বাইক্যামেরাল পার্লামেন্টের পক্ষে ছিল। আবার বলি খুব ক্লিয়ারলি যাতে করে বোঝাবুঝি, দুটো রাজনৈতিক জোট সহ, যেগুলোতে রাজনৈতিক জোট মানেই হচ্ছে যে ধরেন কোনোটা 12টা দল, কোনোটা 20টা দল, আমি সংখ্যার কথা ওই অর্থে বলছি যেগুলিতে জোট হিসেবে রেপ্রেজেন্ট করেছেন, তাতে আমরা ধরে নেই যে ওই 12টা দলের বা 20টা দলের বা যে 4টা দলের একটা অবস্থান আছে। এরকম দুটো বড় রকমের রাজনৈতিক জোট সহ আমাদের সাথে আলোচনার টেবিলে ছিলেন এমন 2/3 বেশি রাজনৈতিক দল নীতিগতভাবে এই মত করেছেন যে তারা বাইক্যামেরাল পার্লামেন্টের পক্ষে, এবং এটাও তারা হিসেব করেছেন। দুটো প্রস্তাব ছিল 100 এবং 105-এর। তারা 105, যেটার মধ্যে 5 জন রাষ্ট্রপতির মনোনয়ন, সেটা অধিকাংশ দল, প্রায় 2/3 দল বলেছেন 105 নয় 100। তার মানে দাঁড়াচ্ছে আমরা যখন বলেছি যে আলোচনায় ঐকমত্য শব্দটা ভুল, সংখ্যাগরিষ্ঠ বা অধিকাংশের মত বললে সঠিক হতো। সেই ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু তথ্যগতভাবে এটা হচ্ছে বাস্তবতা যে আলোচনার টেবিলে 2/3 দল। সানি ভাই একটা উল্লেখ করেছেন, সেটা আমি উদাহরণ হিসেবে ব্যবহার করি। 2-1টি দলের ক্ষেত্রে আপনারা যখন স্প্রেডশিট জমা দিয়েছেন তখন একটা অবস্থান নিয়েছেন, পরবর্তী সময় আলোচনায় এসে তারা বলেছেন যে ঠিক আছে, এই রকম পরিস্থিতিতে আমরা আমাদের মত পরিবর্তন। এইটার ব্যাপারে শুধু না, অনেক ব্যাপারেই হয়েছে, যেটার জন্য আমি সবসময় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই যে আপনারা আলোচনা। ফলে এটা হচ্ছে বাস্তবতা, এবং সেদিক থেকে যদি আমরা এইরকম করতে পারি কিনা, দেখুন আলোচনাটার ক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে বাইক্যামেরাল পার্লামেন্টের এগ্রিমেন্টটা তৈরি হচ্ছে কি হচ্ছে না। ও আবারও যদি আমরা আলোচনার দিক থেকে দেখি, 2/3 বেশি পলিটিক্যাল পার্টি যারা এই প্রসেসের পার্টিসিপেন্ট, তারা যেহেতু এগ্রি করেছেন, সেদিক থেকে আমরা কি এখন আপনারা বলবেন যে আমরা যারা অন্য দল যারা ভিন্ন মত, তারা কি ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিতে পারবো? যেহেতু আমরা নোট অফ ডিসেন্টের ব্যাপারে প্রিন্সিপালি এগ্রি করেছি আর্টিকেল 70 নিয়ে, তাই তো, যে প্রিন্সিপালি এগ্রি করেছি যে যদি কোনো দল কোথাও ডিসএগ্রি করে তারা স্পেসিফিক্যালি তাদের নোট অফ ডিসেন্ট দিতে পারবে। তাহলে আমরা যদি এই জায়গায় আসি যে বাইক্যামেরাল পার্লামেন্ট 100 জনের বাইক্যামেরাল আপার হাউস করার ব্যাপারে এগ্রিমেন্টটা আছে, অধিকাংশ দলের এগ্রিমেন্টটা আছে। তারপরে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে কিভাবে এটা তৈরি হবে আর এর কি কি দায়িত্ব থাকবে। তো
কিভাবে তৈরি হবে তার কতগুলি প্রস্তাব আছে। তার মধ্যে একটা প্রস্তাব সেটা হচ্ছে যে 50-50 যেটা আমি সংক্ষেপে বোঝানোর জন্য 50-50 বলছি। সেই ক্ষেত্রেও আমরা অতীতে যেটা দেখেছি, এমনকি যারা বাইক্যামেরাল পার্লামেন্ট এগ্রি করেছেন তাদের মেজরিটি এই 50-50 পক্ষে ছিলেন না। আমি এগুলি কাগজপত্র দেখে বলছি, ফলে যে কারণে আমাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছেন কিনা আমি সমস্ত কাগজগুলো আরেকবার বিবেচনা করে দেখেছি। সব আমার মাথার মধ্যে নেই, কিন্তু আমি সমস্ত কিছুই বিবেচনা করে কাগজপত্র দেখেই বলছি যে এমনকি যারা বাইক্যামেরাল পার্লামেন্টের পক্ষে, অর্থাৎ আপার হাউস তৈরি করা যার সদস্য সংখ্যা 100 হবে বলে ঐকমত্যে বা একমত হয়েছেন, তারা 105 জনের ব্যাপারে অধিকাংশ দল একমত হননি। তারা বলেছেন যে না, ওই 5 জন যে রাষ্ট্রপতির মনোনয়ন সেটা তারা পছন্দ করছেন না, তারা মনে করছেন না যে এটা সঠিক হবে। সেই কারণে আমরা ওই আলোচনাটা বাদ দিয়ে যখন প্রস্তাব করেছি আমরা বলেছি যে 100 জনের কথা। এই দুটো জায়গায় আমার কাছে মনে হয়েছে, আমার কাছে যা তথ্য আছে তার ভিত্তিতে অধিকাংশ দলের ঐকমত্যের জায়গাটা। আপনাকে আমরা যখন বলেছিলাম আসলে এই তথ্যের ভিত্তিতেই বলেছিলাম। না না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি হ্যাঁ জি না, আমি তথ্যটা দিয়ে রাখলাম কারণ বারবার আলোচনাটা উঠছে তো, আর আমি নিশ্চিত হওয়ার জন্য আমি আসলে আমাদের সহকর্মীদের সাহায্য নিয়ে নিশ্চিত হয়েই তথ্যটা দিলাম আর কি আপনাদেরকে। এখন কথা বলবেন জনাব জাভেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক ন্যাশনাল সিটিজেন্স পার্টি। আপনাকে ধন্যবাদ। উচ্চ কক্ষের কেন প্রয়োজনীয়তা সেটা নিয়ে আসলে অনেকে এখানে আলাপ করেছেন, ক্ষমতার ভারসাম্যের জন্য আমাদের কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে আমাদের পক্ষ থেকে, সেটা হচ্ছে অবশ্যই 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 এই উচ্চ কক্ষের যারা গঠিত হবে সেটা যেন অবশ্যই ভোটের সংখ্যানুপাতে হয়, আসনের সংখ্যানুপাতে নয়। এটা অবশ্যই আমাদের পক্ষ থেকে জোর থাকবে। একটা রাজনৈতিক দল যদি 30% ভোট পায়, কাস্টিং ভোট পায় তার 30%, তাহলে উচ্চকক্ষে তার 30টা সংসদ সদস্য যাবে। এটা হচ্ছে 1 নাম্বার। নাম্বার 2, আমরা স্পষ্ট করে বলেছিলাম আপনাদের সাথে আলোচনার সময় যে উচ্চকক্ষে কারা যাচ্ছে, যে 30 জন বা 40 জন 50 জন আমি পরবর্তীতে পাঠাবো উচ্চকক্ষে, সেটা কি আমার আবার সেই নারীদের যে 50% কোটার যে ব্যাপারটা, যেখানে আমি গায়ক গায়িকা নর্তকে আমি পাঠিয়ে দিচ্ছি, সেরকম হবে কিনা, বা এটা অর্নামেন্টাল একটা জায়গা থাকবে কিনা, সেই জায়গা নিশ্চিত করার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোকে ভোটের আগেই তাদেরকে সেই তালিকা প্রকাশ করতে হবে যে তারা নির্বাচিত হলে কাদেরকে উচ্চকক্ষে পাঠাবে। যেহেতু একজনের ভোট একবারই দিবে, সে যেন জানতে পারে তার ভোটে ওই দল কাকে উচ্চকক্ষে পাঠাবে, এটা যেন নিশ্চিত করা হয়। আমাদের দলের পক্ষ থেকে এই দুটো অবস্থান। ধন্যবাদ। ধন্যবাদ জাভেদ রাসিন। আমন্ত্রণ জানাচ্ছি জনাব সালাউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ধন্যবাদ। আমি উচ্চ কক্ষের বিষয়ে খুব সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করব সময় বাঁচানোর জন্য। আমরা 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিধান রেখে আমাদের 31 দফাতেও আমরা সেই প্রস্তাব রেখেছি এবং তার অনুবলে সংস্কার কমিশনেও আমরা লিখিতভাবে দিয়েছি। সুতরাং আমরা 2 কক্ষের সমর্থক। 2, 100 আসন বিশিষ্ট উচ্চকক্ষ, অর্থাৎ আপনাদের যে এখানে নামকরণ করা হয়েছে সিনেট, 100 আসন বিশিষ্ট হবে, এ বিষয়ে আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছি এবং এখানে আমরা একমত। 3, উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি সম্পর্কে আমাদের যে লিখিত প্রস্তাব আছে, জাতীয় সংসদের অর্থাৎ নিম্ন কক্ষের আসনের অনুপাতের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা প্রস্তাব দিয়েছি। তবে আজকের আলোচনায় এবং অন্যান্য দিনের আলোচনায় বা অন্যান্য দলের এই বিষয়ে ঐক্যমত হয়েছে বলে আমার মনে হয়নি, বা সবাই
এখনো বিভিন্ন রকমের নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলছেন। 4, উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা নিয়ে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো এখানে এসছে, ক এর মধ্যে আবার সাবসেকশন, এটা মনে হয় সাবসেকশন হবে না, কিন্তু ক খ তারপরেও করা হয়েছে। ক এর মধ্যে নিম্নকক্ষ থেকে, মানে উচ্চকক্ষ কোনো বিল সর্বোচ্চ 2 মাসের বেশি আটকে রাখলে তা উচ্চকক্ষ দ্বারা অনুমোদিত বলে বিবেচিত হবে। এই জায়গাটায় আমাদের সাথে নীতিগতভাবে আলোচনার সময়, বিগত সময়ে 1 মাস শব্দটা লেখা হয়েছিল। এখানে সংখ্যাটা যদি আমার ভুল হয়ে থাকে আপনারা সংশোধন করবেন। এখানে 1 মাস হবে খুব সম্ভবত। 1 মাসের বেশি আটকে রাখলে তা উচ্চকক্ষ দ্বারা অনুমোদিত বলে বিবেচিত হবে। এটা আমরা বিবেচনা নিয়েছিলাম এই কারণে যে সংসদের অধিবেশন দেখা যায় ইন প্র্যাকটিস 50 বা 60 কার্য দিবসের বেশি খুব সাধারণত হয় না, এবং কার্য দিবস বলতে গেলে সেটা অনেক সময় গুনতে গুনতে 3 মাস হয়ে যায় কার্য দিবস হিসাব করতে গেলে। তো সেখানে 1 মাসের বেশি আটকে রাখলে তা উচ্চকক্ষ দ্বারা অনুমোদিত বলে বিবেচিত হবে। এটা যদি এইভাবে কারেকশন করা হয় তাহলে ভালো হবে। আর অন্যগুলোতে যেহেতু আমার অবজারভেশন নাই, লাস্টে আমি ঘ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। যদি উচ্চকক্ষ কোনো বিল প্রত্যাখ্যান করে, সেখানে আপনারা লিখছেন সেক্ষেত্রে উচ্চকক্ষ সংশোধনের সুপারিশ সহ বিল পুনর্বিবেচনার জন্য নিম্নকক্ষ পাঠাতে পারবে। নিম্নকক্ষ উচ্চকক্ষের প্রস্তাবিত সংশোধনগুলো সম্পূর্ণ ও আংশিকভাবে গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবে। এখানে একটা লাইন বোধহয় ওমিট হয়ে গেছে, যেটা আমরা আগের আলোচনায় ঠিক করেছিলাম। সেটা হচ্ছে সেক্ষেত্রে পুনরায়, মানে নতুন করে অ্যাড করার জন্য বলছি, সেক্ষেত্রে পুনরায় উক্ত বিল উচ্চকক্ষে প্রেরণের প্রয়োজন হবে না। এরপরে যে অংশটা আপনারা লিখছেন ওমো, সেটা এই ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হবে, কারণ একবার সংশোধনগুলো মতামত না দিয়ে সম্পূর্ণ আংশিকভাবে গ্রহণ বা প্রত্যাখ্যান যদি করে, তারপরের প্যারাগ্রাফটা আমার মনে হয় একটু ইররিলেভেন্ট। কারণ ওইখানে আপনি পড়লে দেখবেন নিম্নকক্ষে পরপর 2টি অধিবেশন পাশকৃত বিল যদি উচ্চকক্ষ প্রত্যাখ্যান করে, তো সেটা আর প্রাসঙ্গিক হয় না, যেহেতু 1 মাস এবং একবার প্রেরণের ফেরত প্রদানের প্রভিশনটা আছে। এরপরের বাকি লাইনটা আমার পড়ার প্রয়োজন হবে না। এখানে আমি শেষ করতে চাই, এই যদি দায়িত্ব ভূমিকাটা এইভাবে যদি সংশোধিত হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা একমত আমাদের দলের পক্ষ থেকে। তবে বাকি 3টা যে বললাম, দ্বিকক্ষে আমরা প্রস্তাবে ঠিক আছি, 100 সদস্যের প্রস্তাবে আমাদের একমত। 3 নম্বর হলো কিভাবে নির্বাচন প্রক্রিয়া হবে, সেই বিষয়ে আমাদের পূর্বের প্রস্তাবে আমরা এখনো বহাল আছি। যদি এই বিষয়ে কোনো ঐকমত্য না হয়, সেই হিসাবে আপনারা কোনো অবজারভেশন দিয়ে আবার আলোচনা করবেন কিনা, বা এটা ওই নোট অফ ডিসেন্টের মতো গতবারটার মতো রাখবেন কিনা, সেটা আপনাদের সিদ্ধান্তের বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সালাউদ্দিন আহমেদ। কি সংশোধনী দিতে চাচ্ছেন? এই একটু মাইক্রোফোনটা দেন তো ওখানে। তসলিমা আক্তার। নারীরা সংসদে বলা নিয়ে কথা বলতেছে, এখানে বলার সুযোগ পাচ্ছি না। যাই হোক, সবাই বলছেন, আমি শুধু কয়েকটা ভাষার এবং শব্দবন্ধের ব্যবহার এবং কৌশল নিয়ে কথা বলতে চাচ্ছি। আমার মনে হয় সিনেটের জায়গায় জাতীয় সংসদ গঠন এবং নির্বাচনের জায়গায় একটা জায়গায় বলা হয়েছে অর্থনৈতিকভাবে অনগ্রসর সম্প্রদায়, আরেক জায়গায় বলা হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমার মনে হয় এই শব্দবন্ধগুলোর মধ্য দিয়ে
এক ধরনের দূরত্ব বা বৈষম্য তৈরি হতে পারে, এই জায়গায় বরং সুবিধা বঞ্চিত শব্দটা ব্যবহার করলে ঐক্য এবং সংহতি তৈরি হয়। তো এটি আমার প্রস্তাব, কারণ অনগ্রসরতা বা পিছিয়ে পড়ার মধ্যে অনেকটা প্রাকৃতিক কারণ বা জন্মগত সীমাবদ্ধতার একটা ইঙ্গিত থাকে, বরং সুবিধা বঞ্চিত হলে বিষয়টা বোধহয় স্পষ্ট হয় এবং সম্মানজনক হয়। ধন্যবাদ। ধন্যবাদ তসলিমা আক্তার। আমরা একদম শেষ প্রান্তে, এখন মাননীয় সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ তিনি শেষ করবেন। আমার প্রস্তাবটা হচ্ছে এইরকম যে এখন যেহেতু আমরা দুটো বিষয়ে এক জায়গায় আসতে পেরেছি, একটা হচ্ছে উচ্চকক্ষ, অবশ্যই আপত্তি আছে, আমি বলছি সকলে একমত হয়েছে আমি কিন্তু বলছি না, কিন্তু যে বাইক্যামেরাল পার্লামেন্টের ক্ষেত্রে উচ্চকক্ষ গঠন এবং 100 জন, এটা 100 জনের বেশি নয়, এবং এইটুকু পর্যন্ত যদি আমরা আজকে কনক্লুড করি এখন এবং পরের বিষয়টাতে যাই, পরে আমরা এসে প্রক্রিয়ার বিষয়টা নিয়ে কিভাবে নির্বাচন হবে এবং কি কি দায়িত্ব পালন করবে এই বিষয়টায় আমরা কথা বলতে পারি। আজকের জন্য কি আমরা এই জায়গাটাতে দাঁড়াতে পারি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন, 100 সদস্যের একটি উচ্চকক্ষ গঠনের ব্যাপারে। সিনেট শব্দটা নিয়ে আপনাদের আপত্তি আছে, সিনেট শব্দটা খুব পছন্দের, সংবিধান সংস্কার কমিশনের আলোচনার কথাটা একটু বলি। অনেক আলোচনা করে কোনো শব্দ না পেয়ে ওইটা ব্র্যাকেটে দেয়া হয়েছে যে বোঝানোর জন্য। এটা অবশ্যই যদি একটা ভালো বাংলা শব্দ পাওয়া যায় সেটাই হবে সকলের জন্য গ্রহণযোগ্য। হ্যাঁ, ফলে এটা মানে উচ্চকক্ষ বলি আপাতত, আপার হাউস লোয়ার হাউস বলি, তারপরে এটা নাম লোয়ার হাউসের ক্ষেত্রে এটা অবশ্যই জাতীয় সংসদ হতে হবে, এটা আমাদের সকলের পরিচিত, 53 বছর ধরে আমরা ব্যবহার করছি, অতএব এটা এভাবে রাখলেই ভালো উপরের জায়গাটাতে। ফলে আজকে এই আলোচনাটার এই জায়গায় আমরা সমাপ্তি টানি যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষ, 100 সদস্যের একটি উচ্চকক্ষ। তবে কিছু দলের এই বিষয়ে আপত্তি আছে। এইভাবে কি সামারাইজ করা যায় আমাদের আজকের এইটুকুর আলোচনা? আচ্ছা, জি প্রিন্স বলেন। ঠিক আছে, আমরা এটাকে নীতিগত দ্বিমত বলব। আচ্ছা ঠিক আছে, যে কিছু কিছু দলের নীতিগত দ্বিমত আছে, তাই তো? ঠিক আছে। একটা হলো, আমরা কিন্তু জাতির সামনে যে কমিটমেন্ট দিয়েছি এবং যেই প্রেক্ষাপটে আমাদের এখানে ঐক্যমত্য কমিশনের সভা হচ্ছে, ঐক্যমত্য কমিশন, ঐক্যমত্য কিন্তু নোট অফ ডিসেন্ট ঐক্যমত্য হয় না। ঐক্যমত্য হলো যে কয়টা বিষয়ে একমত হয়েছে ওই কয়টা বিষয়, ওইটাই ঐক্যমত্য। যেই বিষয়ে কিছু দল এগ্রি, অধিকাংশ দল, 2/3 দল ঐক্যমত্য, একটা দলেরও আপত্তি থাকলে পরে সেটা ঐক্যমত্য হয় না। কাজেই আমরা কিন্তু জাতির কাছে কমিটেড ঐক্যমত্য। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশনের সভাপতি, তিনি আমাদের স্পষ্ট খেয়াল আছে, আমরা যখন 5ই অক্টোবরে ওনার সাথে সভা করেছিলাম, উনি স্পষ্টভাবে বলেছিলেন যে কয়টা বিষয়ের মধ্যে সব দল একমত হবে সেইটাই আমরা এখানে সনদ হিসাবে নেব, জুলাই সনদ হিসাবে, ঘোষণা হিসাবে নেব। একটা দলও দ্বিমত পোষণ করলে সেটা নেব না। আমরা সেইটাতে বিশ্বাস করতে চাই, ভরসা রাখতে চাই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান উপদেষ্টা যেই অঙ্গীকার জাতির সামনে করেছিলেন এবং কয়েকদিন আগে বক্তৃতায় উনি বলেছেন যে যে বিষয় ঐক্যমত্য হবে সেইগুলোতেই আমরা থাকবো। তাহলে এইটা কিন্তু ঐক্যমত্যের বিষয়টা হচ্ছে না বলে আমরা মনে করি। সেই জন্য আমরা বলছি যে এই বিষয়টার মধ্যে আমাদের গুরুতর দ্বিমত আসে। আমরা বলেছি যে কেন বাইক্যামেরাল, অধিকাংশ দল সেটা হইতে পারে, একটা সঠিকতা সত্য, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের সত্য একটাই, দুইটা সত্য হতে পারে না। তাই বেশিরভাগ এবং সব দল মিলে বললেও সেটা সত্য নাও হইতে পারে। সেই জন্যেই সত্য নির্দিষ্ট সময়ে একটাই সত্য, কাজে সেইটার দিকেই মনোযোগ দেওয়া দরকার। আমরা মনে করি যে সেই বিষয়ে ঐক্যমত্যটা সব দল মিলিয়ে যেটা ঐক্যমত্য হবে সেইটাই ঐক্যমত্য হওয়া দরকার। আমার মনে হয় মাননীয় সহসভাপতি, আমি একটু ফান করেই বলি যে তাহলে ঐক্যমত্য কমিশন কার্যক্রম মোটামুটি বোধহয় শেষ আর কি। ফিরোজ ভাই যে ব্যাখ্যা দিলেন তাতে আর ঐক্যমত্য কমিশনের কোনো কাজ থাকে না। না, মনির ভাই যেটা বললেন
স্নান করার বিষয় না, কারণ এখানে একেবারে কমরেড বজলুর ফিরোজ যেটা বলেছেন অন রেকর্ড 5ই অক্টোবর দ্বিতীয়বার যখন আমরা দেখা করলাম, আমরা কিন্তু লিখিতভাবে এখানে আমাদের মাসুদ রানা আছেন, তখন উনি সমন্বয়ক ছিলেন আমাদের বাম জোটের, আমরা লিখিত যেটা বলেছিলাম সেই লিখিতর পরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে রিয়াকশন ব্যক্ত করেছে উনি কারেক্টলি সেটা বলেছেন। পরবর্তীতে এটাই হচ্ছে, বোঝার জন্য বলি, তাহলে আসলে তো এটা ঐক্যমত্য হচ্ছে না। আমি তো আমাদের দলের কথা বলেছি, আপনারা একটা পদ্ধতি নিতে পারেন, সেটা অন্য জিনিস। যেমন বোঝার জন্য বলি, এখানে বিএনপির নেতা আছেন, বিএনপি এবং অন্য দল মিলে 31 দফা তারা, এবং তারা দ্বিকক্ষ বিশিষ্টর কথা অনেক আগে বলেছেন। ওনারা নির্বাচিত হলে যদি ওই নির্বাচিত পার্লামেন্ট এটা করে, সেটা তো অন্য আলোচনা, তো সেই পার্লামেন্টের সে অধিকার আছে ওইটা করার। তখন এটা ওনারা কি শুধু পার্লামেন্টের উপরে নির্ভর করবেন, যে বাংলাদেশের জনগণের সাথে কথা বলে করবেন, সেটা হচ্ছে তখন ওনাদের উপরে দাঁড়াবে, যারাই জিতুক না কেন। সেইটাকে আপনি ঐক্যমত্য ধরতে পারেন, কিন্তু এই ধরনের একটা বৈঠকে এ ধরনের ঘোরতর দ্বিমত, অন্ততপক্ষে আমরা মনে করি কমিউনিস্ট পার্টি বা এখানে আর যারাই বলেছেন তাদের ঘোরতর এবং নীতিগত দ্বিমত সত্ত্বেও এটাকে ঐক্যমত্য বলার কোনো সুযোগ আছে বলে অন্ততপক্ষে আমরা মনে করি না, এটা যথাযথ হবে বলে আমরা মনে করি না। এখন আপনারা কিভাবে আগাতে চান সেটা আপনারা বিবেচনা করবেন। ধন্যবাদ সবাই। না, 5ই অক্টোবরে প্রধান উপদেষ্টা, আমি এখানে উপস্থিত ছিলাম, প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছে, আমরা যে প্রস্তাবনাগুলো দিচ্ছি, জুলাই যে সনদ হবে, সনদের মধ্যে যারা একমত হবেন সেটাও আমরা লিখিত আকারে দিয়ে রাখবো, আর যেটা আপনারা একমত হবেন না সেটাও আমরা পরিষ্কারভাবে দিয়ে রাখবো একদম ওনারা, এবং মিডিয়া তো ওয়েবসাইটে থাকবে, এটা উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আরেকটা জিনিস, এটা আমি মনে করি অলমোস্ট 90% লোকের এখানে একমত হয়ে গেছে, এখানে একমত হয়ে গেছে, যেখানে মেজরিটি পার্সেন্ট যদি সেখানে একমত থাকে তাহলে এখানে আপনি ঐক্যমতের বাইরে বলতে পারেন না। আমরা সংখ্যানুপাতিক হারে আমরা বলেছি, আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এটা মনে করে সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ আমরা। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা শেষ করছি, একদমই শেষ, কিন্তু জনাব সৈয়দ হাসিবউদ্দিন হোসেন বোধহয় 1 মিনিট কিছু বলতে চাচ্ছেন। এই মাইক্রোফোনটা হাসিবউদ্দিন সাহেবকে দেন। আসসালামু আলাইকুম। এই সংবিধান বিষয়ে আলাপ কিন্তু বাংলাদেশেই প্রথম না, পৃথিবীর প্রত্যেকটা দেশেই হয়েছে। সেটা সম্পর্কে মানে জেনারেল আইডিয়া হচ্ছে সংবিধানের ব্যাপারে একটা ঐক্যমত্য লাগে, কিন্তু বাস্তবতা যেটা, সবাই এই সংবিধান নিয়ে যারা কাজ করে তারা দেখছে যে আসলে ঐক্যমত্য বলতে যদি সকলের ঐক্যমত্য লাগে, তাইলে আসলে কোনো সংবিধান সংস্কার হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, কারণ আমরা বিবিধ জায়গার মানুষ। সেই জন্য আমার প্রস্তাব হচ্ছে যে ঐক্যমত্য কমিশন যাতে পরবর্তী দিনের শুরুতে যে এজেন্ডাটা নেন, যে কি আসলে ঐক্যমত্য হবে বলে এই ফোরাম মনে করছে, সেটা আসলে একটু আলাপ হয়। আমার নিজের ধারণায় যেটা ঐক্যমত্য হচ্ছে, ফোরাম যখন কথা বলে তখন কিন্তু একটা আলোচনা একটা পর্যায়ে বোঝা যায় যে ফোরাম আসলে একটা নিরঙ্কুশ না হলো, একটা মানে মেজরিটিও না, ওভারওয়েলমিং একটা ঐক্যমত্য থাকে, এটা কিন্তু বোঝা যায়, এটা এরই বোঝা যায়। তো আমার প্রস্তাব হচ্ছে যে আমরা একটা দায়িত্ব নিয়ে এখানে আসছি, এখানে আলাপ করছি বাংলাদেশের একটা সংস্কার, নতুন একটা ভবিষ্যতের জন্য, তাইলে আমরা সেই স্পিরিটে থাকি। আমরা একটা যদি ফোরামে বুঝি যে ফোরামটা ওইদিকেই যাচ্ছে, তাইলে আমরা কোন পজিশন নিয়ে এসছি সেটার চাইতে আসলে ঐক্যমত্যে কিভাবে আসা যায়, দেশের মানুষ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেটা আমরা কিভাবে পালন করতে পারি, সেটাই একটু আমরা কনসিডার করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব হাসিবউদ্দিন হোসেন, মাননীয় সহসভাপতি। আমার মনে হয় এরপরে আর আজকে আপনার কাছ থেকে এখন এটা সমাপ্তি শুনতে চাচ্ছি। না, সমাপ্তিটা আমি যেটা, এই আপত্তিটা আপনাদের নোটেড হচ্ছে আর কি, যে আপনারা মনে করছেন যে সকলের একত্র, শুধুমাত্র যেগুলো সকলে অংশগ্রহণকারী প্রত্যেকটি রাজনৈতিক দল একমত হবে, এটার বাইরে আর কিছু সনদে রাখা যাবে না। মানে সেটা বরঞ্চ আমরা সনদে যতটা পারি ন্যূনতম জায়গাগুলো একত্রিত হই, এর বাইরেও অনেক কিছু থাকবে। কারণ সকলে যদি একই হয় তাহলে যে আপনার যেটা
প্রত্যেকটা রাজনৈতিক দল তো তার অবস্থান থেকে কিন্তু ভিন্ন মত থাকবেই। সেটা তো আমরা মানে বাধ্যতামূলক করতে পারি না, তাই না? সেটা তো গণতান্ত্রিক হবে না, এটা বরঞ্চ ভয়াবহ গণতান্ত্রিক হবে। আমরা বরঞ্চ ন্যূনতম জায়গায় যেখানে আসতে পারছি সেটাকে আমরা সনদে অন্তর্ভুক্ত করি, যে এই জায়গাগুলো পারা গেল। হ্যাঁ, এখানে আপনাদের মানে কারো কারো আপত্তি তো থাকবেই, আবার আমরা যারা এখানে আছি এর বাইরের শক্তিও আছে, তাদেরও হয়তো আপত্তি থাকতে পারে। তো সেগুলো আমরা সেই জন্যই সনদে যুক্ত করে সেগুলোকে আমরা প্রকাশ করি। আর বাকি যে অংশটা থাকলে এইটুকু ক্ষেত্রে আমরা, যেটা আমি বললাম যে এইটুকুর ক্ষেত্রে আমরা সকলে না, কিন্তু আমরা এক ধরনের একমতের জায়গায় আসলাম উইথ রিজার্ভেশন, মানে কারো কারো নোট অফ ডিসেন্ট সমেত। এইভাবে আমাদের আর্টিকেল 70-এর ক্ষেত্রে আমরা তাই করেছি। আমাদের এই জায়গায় আসতে হবে, কারণ হচ্ছে যে একেবারে সব বিষয়ে একমত হওয়া যাবে না। মানে আমি মনিরের ফানের পার্টটা আমি বুঝতে পেরেছি যে মানে এটা মনির একেবারে নেহাতি রসিকতা করতে গিয়েছিল আর কি। কথা বলতে এটা ওই জাতিসংঘের এবং যে পয়েন্টে ঐক্যমত্য নাই কথা বলা হলো, তার সাথে তো আপনি এটা মেলে না। এখনকার যে দ্বিকক্ষ বলছেন ওইটার সাথে এটা মিলালে তো এটাই সাংঘর্ষিক হয়ে যায়। কি অর্থে? যেমন 70-এ আমরা আস্থা বোর্ড, অর্থবিদ, এই পয়েন্টে তো কোনো দ্বিমত হয় না। এর সাথে বাড়তি যে কথাগুলো বলা হয়েছে সেটা বলা হয়েছে কেন একটু খেয়াল করেন। এখানে বিএনপি নেতা যেটা বলেছেন যে আমরা এটা করার পরে যখন এটা যদি কথা বলি কেউ একটা মিস ইন্টারপ্রেট করতে পারে, সুতরাং যাতে করে আমাদের এই পয়েন্টগুলো যদি থাকে সেটা দ্বিমত নেই। এবং আমরাও এটা বলেছি, কিন্তু সেইটা কেন যে যখন আমি নির্বাচনে যাব, আমার যখন ইশতেহার ঘোষণা হবে, আমি তো আরো পয়েন্ট রাখতে পারি, কিন্তু ন্যূনতম যেটা ঐক্যমত্য হয়েছে তার থেকে কেউ ব্রেক করবো না। এটাই হবে আমাদের সনদ এবং প্রধান বিষয়, সেটাই তো ব্যাপার। তাহলে যেটাই আমরা তো মনে করি, এখন সেটা আপনারা বিবেচনা করতে পারেন। আপনি একটু যেমন যে কথা বলেছেন কারেক্টলি অ্যাড্রেস করেছেন যে শুধু আমরা না, বাইরে অনেকে আছে। আপনি দ্বিমত বলেছেন, হয়তো অনেকের আরো দৃঢ়মত থাকতে পারে দ্বিকক্ষের ব্যাপারে, সেটা হয়তো আপনি বলেননি আপনার ভদ্রতা করে, এটা খুবই কারেক্টলি অ্যাপ্রোচ করেছেন। কিন্তু সেইটা দেখে এইটা একটা আমরা মনে করি যে আমাদের দেশের একটা বড় ঘটনা। আপনি এক কক্ষ থেকে দুই কক্ষ যাচ্ছেন, দ্বিকক্ষের গঠন প্রণালী এবং অন্য আলোচনা হয়েছে, আমরা সেই আলোচনায় ঢুকছি না। যেটা স্বৈরাচার, তার যদি উঠে কি বলে যে স্বৈরাচারের ব্যবস্থা যদি না আসে, তার জন্য এটা কতটুকু প্রাসঙ্গিক না প্রাসঙ্গিক আমরা এই আলোচনার মধ্যে ঢুকি নেই। এবং অ্যাকচুয়ালি স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদের জন্য তার ইকোনমিক সাইড অন্য কি আছে সেই আলোচনায় আমরা যাইনি, সেটা এখন প্রয়োজন না, এটা অহেতুক হবে এখানে। কিন্তু এই জন্য আমরা এখনো মনে করি যে যতটুকু ঐক্যমত্য হয়েছে সেই ঐক্যমত্যটুকু গ্রহণ করা উচিত। এই ব্যাপারে ঐক্যমত্য নাই বলে অন্তত পক্ষে আমার বিবেচনা, আমি এখানে ভাবছিলাম এটাই বলা উচিত। তারপরে যদি আপনারা বলেন আমরা হয়তো দলে আলোচনা করতে পারি, পরে এসে আমাদের মত দিতে পারি। এইটুক পর্যন্ত আমরা আমাদের হয়তো দলের মধ্যে আবার কথা বলতে পারি। কিন্তু আমরা মনে করি এই যে বড় শিফটিং, সেটা থেকে আমাদের সবারই ঐক্যমত্য হয়ে করা উচিত। না করা, আমরাও একটু দলীয় পর্যায়ে আলোচনা করি, যেহেতু আমরা বসছি আলোচনা করছি, ফলে তার ভিত্তিতেই সিদ্ধান্ত নিলে ভালো হয়। মাননীয় সভাপতি, আমি আজকে একটু একটা কথা বলতে চাই। আমরা এখানে বসেছি আসলে একে অপরকে কিছুটা ইনফ্লুয়েন্স করার জন্য, নাহলে তো আমাদের মতামত দেয়াই আছে। তো আমার মনে হয় যে আমরা প্রত্যেকের প্রতি রেসপেক্টফুল থাকি, কারণ প্রত্যেকটা মতই খুব গুরুত্বপূর্ণ। সবাই নিশ্চয়ই ভেবে চিনতে দিচ্ছেন। এখানে বাংলাদেশের বিশেষ বাস্তবতায়, যদিও দুনিয়ার অনেক জায়গায় উদাহরণ আছে যে ইউনিটারি গভর্নমেন্ট সিস্টেমের মধ্যেও বাইক্যামেরাল পার্লামেন্ট আছে, এবং ওইটা তখন মূলত করা হয় সেপারেশন অফ পাওয়ারের জন্য কিংবা ব্যালেন্স অফ পাওয়ারের জন্য। এখন এইটার বাংলাদেশের বাস্তবতায় এই ব্যালেন্স অফ পাওয়ারের জন্য বাইক্যামেরাল পার্লামেন্ট যদি আমরা ইউনিটারি গভর্নমেন্ট এখানে করব কিনা সেটা নিয়ে যেহেতু কয়েকটি রাজনৈতিক দল ডিসেন্ট দিয়েছে এবং এখন তারা বলছেন যে তারা আমাদের একটু দলে আলোচনা করা, আমাদের এইটার প্রতি রেসপেক্টফুল থাকা উচিত। এটা অনেকেই মনে করেন যে পরের দিন যাচ্ছি, আমরা সময় নষ্ট করছি। আমার মনে হয় যে আমরা যদি ওইটুকু জায়গায় থাকি তাহলে আর আমাদের বৈঠকের দরকার ছিল না। আপনারা লিখে দিলেই হয়ে যেত কোন কোন বিষয়ে কোন দল ঐক্যমত্য আছে আর কোন কোন বিষয়ে ঐক্যমত্য নাই। আমরা এটাও একটা আরেক ধরনের পার্লামেন্ট, মানে এখানে পার্লামেন্ট অফ পার্টিজ, পার্লামেন্ট অফ বডিজ আমরা আলোচনা করছি। ফলে এই যে
আলোচনার মধ্যে আমার মনে হয় যে এই রেসপেক্টটা থাকা উচিত, এবং এই ক্ষেত্রে আপনি যে কথাটা পর সবশেষে প্রিন্স ভাই বললেন যে তারা আলোচনা করবেন এবং তারপরে আমরা জানাই, সেটা গ্রহণ করা যায়, যেহেতু আপনারা জি হ্যাঁ সেটাই গ্রহণ করি আমরা, যে এখন পর্যন্ত আমরা এই আলোচনাটা করেছি, এক ধরনের মতামত দেয়া হয়েছে, নীতিগত অবস্থান থেকে কেউ কেউ আপত্তি করেছেন তাদের নীতিগত অবস্থা, কিন্তু তারা এর পুনর্বিবেচনার জন্য দলের কাছে ফিরে যাচ্ছে। প্রথমে আপনারা সব দলের কাছ থেকে স্পেসিফিক ভাবে সমস্ত বিষয়ে কমিশন লিখিত প্রস্তাব দিল, সেটাকে আপনারা কম্পাইল করে সকলের সাথে আবার আলোচনায় বসলেন এলডি হলে। সেখান থেকে আবার মিনিমাম যতটুকু ঐক্যমতে পৌঁছানো গেছে সেটা আপনারা আবার শীট আকারে দিয়ে আলোচনার আগেও পাঠাই দিয়েছেন যে দিস ইজ আওয়ার ডিসকাশন টপিকস। তাহলে তো সব দলের, সরি আমি যদি 5 দিন লাগে আমি একমত, কিন্তু আমি বলছি এইটা তো আপনি দিয়ে দিচ্ছেন আমাকে আজকের আলোচনাটা এইটার ভিত্তিতে, তাহলে আমার এই দ্বিকক্ষিষ্ট পার্লামেন্টে আমার পজিশন পক্ষে হবে না বিপক্ষে হবে, এটা একটা ফাইনাল আলাপ আলোচনা দল থেকে করে আসা উচিত। এই একই আলোচনা আপনারাও দেখেন অনেকদিন ধরে হচ্ছে, ঘুরপাক খাচ্ছে একই আলোচনা। আপনাকে আমি একটা মুডের পার্থক্য হয়, একটা মুডের পার্থক্য হয়। আপনি সমস্ত হাউসের সাকি আমাকে একটু সাইফুল ভাই 1 মিনিট সময় দেন। নূর, আমি আপনার অবস্থানটা বুঝতে পারি, কিন্তু আমরা তো সকলে বসেছি, তো ধর আমার কথা শুনে আপনার বা আপনার কথা শুনে আমার তো খানিকটা মত পরিবর্তনের জায়গা তৈরি হয়, একটা নতুন যুক্তি আমি জানতে পারি, সেটা হয়তো যদি তার জন্য 2 দিন দেরি করতে হয় সেটাই কি ভালো হবে না, তাই না? তার চেয়ে একটু সময় লাগছে, কিন্তু আবার আমরা অত সময়ও নিচ্ছি না। মানে আমি যেটা বলতে চাই, যেটা আপনি লাস্ট যেটা বললেন, আমরা এখানে বসছি কেন? আমরা এখানে বসছি, আমরা যে প্রত্যেকে যে ক্ষমতার একটা ভারসাম্য চাই, এ ব্যাপারে আমার ধারণা দলগুলোর মধ্যে নীতিগত ঐক্যের জায়গা আছে, এবং এখানে ক্ষমতার যে এককেন্দ্রিক ক্ষমতার পরিবর্তে আমরা যে ক্ষমতার যে আমরা বিকেন্দ্রীকরণ চাই, ক্ষমতার যে ভারসাম্যমূলক ক্ষমতা চাই, চেকস অ্যান্ড ব্যালেন্স চাই, যারা এটা নিয়ে একমত আছেন তারা। এখন এটা এই মুহূর্তে করা যাবে কি বা যাবে না, সঙ্গত কিনা, বাংলাদেশের মতন রাষ্ট্র সমাজে এটা ন্যাচুর করলো কিনা, এটা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ যেটা এই ফোরামে বসা, আমার একটা বক্তব্য আমাদের 10 জনের আলোচনা করার পরে আমি নতুন কোনো কম্পোনেন্ট পেতে পারি, নতুন চিন্তার কোনো খোরাক পেতে পারি, নতুন কোনো যুক্তি বা রেশনাল হয়তো আমার ভিতরে এটা কাজ করতে পারে। এটাকে আবার পুনরায় চিন্তা করা, পুনর্বিবেচনা করা, রিভিউ করা, রিভাইজ করা, তো সেজন্য তো সম্ভবত এই আলোচনা, সেই জায়গা থেকে মনে করি আমরা প্রায় কাছাকাছি আমরা এসেছি। এবং এই প্র্যাকটিসটা যদি না থাকে তাহলে যেটা উনি খুব সঠিকভাবে বলেছেন, যদি এই প্র্যাকটিস না থাকে এই ফোরামের কোনো দরকার নেই। তো সুতরাং এই ফোরামে যথাসম্ভব আমরা আদর্শ জায়গা হচ্ছে 100 ভাগ একমত, যদি এটা হলো আদর্শিক জায়গাটা, কিন্তু বাস্তবতা হচ্ছে খুব কম প্রশ্নেই 100টা দলের 100 ভাগ একমত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে বেসিসটা কি হবে? বেসিস হবে সর্বোচ্চ বোঝাপড়া কিভাবে আমরা গড়ে তুলতে পারি, সে উদ্যোগটাকে রাখা। তবে এটা সত্য যে প্রধান উপদেষ্টা কিন্তু বারবার তিনি কিন্তু বলেছেন যে একমত হবে, সেটাই হবে। হ্যাঁ, আচ্ছা, দলগুলো, হ্যাঁ দলগুলো ক্ষেত্রে ফলে আমরা মনে এখানে হার্ড অ্যান্ড ফাস্ট আপনার যদি যুক্তির কথা বলেন, তাতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একটা পজিশন যদি কিছুটা পরিবর্তনে দেখি যে এটি যৌক্তিক হবে, এটা নিয়ে আমরা নিশ্চয়ই আপত্তি করবো না। যে কথাটা এসছে একটু সময় নিয়ে আমরা কাল পরশু না, এটা বরঞ্চ পরবর্তী সপ্তাহের জন্য, এটা কাল পরশুতে এটা মনে হয় সময়টা কম হবে। নেক্সট উইকে যেটুকু আলোচনা হয়ে আছে, পরবর্তীকালে আপনি নেক্সট উইকে এটাকে আবার রিওপেন করেন, এর মধ্যে দলগুলো চিন্তা করুন, পারলে পারস্পরিক আলাপ আলোচনা করে আমরা সামনে আসি, সেটা সম্ভবত ভালো হবে। এই স্পিরিট ছাড়া আমরা কিন্তু এগোতে পারবো না। জি, ধন্যবাদ। আমরা আজকে তৃতীয় যে বিষয়টা আছে সেটাতে খানিকটা আলোচনা করে সম্ভব হলে যদি সিদ্ধান্ত নেওয়া যায়, সেটা হচ্ছে আমরা কি তাহলে আজকে সাসপেন্ড করতে চাচ্ছি?
কালকে এমনিও আপনাদের আসতে হবে। আচ্ছা, আমি প্রসঙ্গটা তুলি সাইফুল ভাই, আমিও বুঝতেছি, আমিও চাইছিলাম যে 5টায় শেষ হোক, ইতিমধ্যে 5:10 বাজে। এখানে প্রস্তাব যেটা এসছে সেটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এখন সেটা হচ্ছে যে মানে রাষ্ট্রপতির একটা ওপেন এন্ডেড ইসে আছে, তিনি যে কোনো কাউকে, এবং সুপারসিশনটা খুব নিয়মিতভাবেই হয়। আমরা যেটা দেখেছি আলাপ আলোচনায়, সকলেই এই সুপারসিশনের ব্যবস্থাটা বন্ধ করতে চান। এই জায়গায় কিন্তু আবারও বলি, সংখ্যাগরিষ্ঠের প্রধান দল সহ সংখ্যাগরিষ্ঠের জোট সমেত আছে। সেই জায়গায় একটাই ইসে যে দুটো আলোচনার সময় দুটো প্রস্তাব এসছে, একটা সংবিধান সংস্কার কমিশনের পক্ষের প্রস্তাব হচ্ছে জ্যেষ্ঠতম এটা একদম ফিক্স করে দেওয়া, আর আলোচনায় যেটা এসছে যে জ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে অথবা জ্যেষ্ঠ 3জনের বাইরে আর কেউ যেতে চাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে মানে আমরা এই আলোচনাটা যদি খানিকটাও করতে পারি, আমার ধারণা যে এই বিষয়ে আসলে মানে খুব বেশি আলোচনার প্রয়োজন হওয়ার কথা না। তো আপনাদের মানে বিশেষ করে যেটা মূল প্রস্তাব, সেই বিষয়ে কি কারো আপত্তি আছে কিনা? আমি বুঝতে পারি যে বিএনপির পক্ষ থেকে আপত্তি আছে, ওই যে হ্যাঁ বলে ফেলেন, আপনাদের একটা আপত্তি আছে, আমি জানি আপনারা এটা বলেছেন। টপিকসে আমি পয়লা দিতে চাচ্ছি, কারণ আপনার সময় কম, আমাদের কম। আমাদের বক্তব্য পরিষ্কার, মহামান্য রাষ্ট্রপতির যে ইখতিয়ার সংবিধানে দেয়া আছে, আমি আর্টিকেল আর বললাম না, 94, 95 একসাথে রেড করবেন, তাতে প্রধান বিচারপতির ক্ষেত্রে এখানে বা আর্টিকেল 48 এর সাবসেকশন 3 অনুসারে 2টা ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিসের ক্ষেত্রে রাষ্ট্রপতি স্বাধীনভাবে মতামত দেন বা নিয়োগ দেন। এখানে রাষ্ট্রপতিকে ওপেন একটা ক্ষমতা দেয়া আছে, এমনকি আপনারা সবাই জানেন নিশ্চয়ই, যদি কোনো বিচারপতি নাও হন, প্রধান বিচারপতি তাকেও নিয়োগ দেওয়া যেতে পারে। আমাদের মধ্যে থেকে যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো আইনে বাধা আমি দেখি না, মানে যেভাবে ক্ষমতা দেয়া আছে। তিনি অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠ হবেন না জুনিয়র হবেন, সেটা তো কোনো বাধা নাই। তো সেই ক্ষেত্রে যে প্রস্তাবটা এসছে, এটা একটা খুব ভালো প্রস্তাব যে রাষ্ট্রপতির ক্ষেত্রে এই ক্ষমতাটা বেঁধে দেওয়া যায় কিনা। আপনাদের প্রস্তাব ছিল জ্যেষ্ঠতম কর্মে প্রবীণতম বিচারপতিকে চিফ জাস্টিস করার ক্ষেত্রে ফিক্স করে দেয়। এখানে অ্যাপিলেট ডিভিশনও বলা নাই, কিন্তু ইমপ্লাইড দ্যাট এটা অ্যাপিলেট ডিভিশনেরই হবে। আমাদের প্রস্তাব ছিল যে অনেক সময় দেখা গিয়েছে যিনি কর্মে প্রবীণতম বা জ্যেষ্ঠতম হবেন, তিনি, আমি নাম না উল্লেখ করে বলি কারণ এটা অনেকটা ডিফামেটরি হবে, বিগত দিনে দেখা গিয়েছে খুবই বিতর্কিত কিছু বিচারপতি চিফ জাস্টিস হয়ে গিয়েছেন, পরে বিভিন্নভাবে আবার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। যাই হোক, সেই অপশনটা একটু বড় করা, যাতে পছন্দ করার, চুজ করার একটা অপশন থাকে, সেই জন্য আমরা বলেছি জ্যেষ্ঠতম 3 জন। এখন যদি একটা প্রস্তাব আছে জ্যেষ্ঠতম 2 জন, সেক্ষেত্রেও আমরা রাজি হতে পারি যে একটা অপশন থাক যে জ্যেষ্ঠতম 2 জনের মধ্যে চুজ করে, যেহেতু এটা রাষ্ট্রপতি স্বাধীনভাবে করবেন, এটা ডিসকাশনের প্রয়োজন হবে না প্রাইম মিনিস্টারের সাথে। এটা যদি বিবেচনা করা যায়, তাহলে পরে আমরা ভবিষ্যতে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারবো, যে সেরকম কোনো বিচারপতি হয় না। এটা আমাদের মতামত, এখানে আমরা ফিক্স আছি। ধন্যবাদ। আমাদের প্রস্তাবে আসলে আছে আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে মেয়াদের ভিত্তিতে, আপিল বিভাগটা আছে খুব
ক্লিয়ারলি স্পেসিফাই করা আছে। জি জি লক্ষণ দেখে মনে হচ্ছে যে রুহিন হোসেন প্রিন্স ভাই ছাড়া এই সাবজেক্টে খুব বেশি আলোচনা করতে কেউ আগ্রহী না। তো তাহলে দয়া করে অনুরোধ, সবাই আবার একটু স্লিপে। তো তাহলে যদি কেউ কথা বলতে চান একটু দয়া করে লিখে দেন, একটু দয়া করে। হ্যাঁ, আমি সেভাবে আবার একটু এই সাইফুল ভাইকে একটু মাইক্রোফোনটা দেন একটু। আপনারা দুইজন পাশাপাশি বলে। আমি বলছি যে রাষ্ট্রপতির জন্য তিনি আপনার প্রধান বিচারপতি নির্বাচনের ক্ষেত্রে আগে তার সামনে কোনো মানে সিঙ্গেল তার সামনে কোনো অপশন ছিল না। এখন 2 বা 3 আমরা একটা অপশনটা রাখার ক্ষেত্রে সাধারণভাবে ঐক্যমত আছে। এখন প্রশ্নটা এটা কি 2 হবে না 3 হবে? যদি আমার মনে হয় যে 2 হলেও কোনো অসুবিধা নাই, এবং 3 হলে অসুবিধা নেই, কিন্তু আমরা 2 আমরা রাখতে পারি। আমি হাত উঠাই দেন। আচ্ছা জি, সালাউদ্দিন ভাই আগে বলে লাভ হয়েছে। আমি 1 সেকেন্ড একটু, এটা আমাদের ভুল হইতে পারে। আমরা যখন ঐক্যমত্য কমিশনতে আলোচনা করে একটা জিনিস বুঝতে চেয়েছিলাম, 1 সেকেন্ডে উত্তর দিলে হবে। যদি বিষয়টা এইভাবে রাখা হয়, কারণ একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা আছে, যদি আমি ভুল না করি, তাহলে এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যে নীতিমালাটা করবে, তাদের নীতিমালার ভিত্তিতে যদি এটা করা হয় আমাদের বিবেচনা, এবং সেটা হচ্ছে জ্যেষ্ঠ 2 জনের মধ্যে। রোহিন ভাই, আমি যদি অনুমতি দেন একটু আপনাকে হেল্প করি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা হয় হলো মিসকন্ডাক্ট এন্ড আদার্স এর জন্য, এগুলোর জন্য। আমি এটা জানতে চাই, আর্টিকেল 96 ইজ অল অ্যাবাউট সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এটা মিসকন্ডাক্ট এন্ড আদার্স ডিসিপ্লিনারি, আমি এই জন্য জানতে চাইলাম যে সেটা ওইটা অক্ষত আছে। আচ্ছা, এবার একটা কথা বলি, আমি এটা মানে হয়তো শুরুতে ইচ্ছা করেই বলি নাই, কিন্তু এটা হয়তো পরে আলোচনা, কিন্তু আজকে ওইটা বলে রাখতে চাই যে আমরা কিন্তু যখন ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা করেছিলাম, আমরা পরিষ্কার বলেছিলাম এই যে আলোচনা করছি এটা করবেটাকে, এইখানে একটা কলমই জরুরিভাবে লেখা দরকার যে আগামীতে নির্বাচিত সংসদ এই দায়িত্ব পাবে। সুতরাং এই যে আলোচনাগুলো করছি তার মধ্যে এটা কিন্তু আমাদের শুরুর আলোচনা, সেটা বলে রাখলাম। হ্যাঁ, সুপ্রিম জুডিশিয়াল আপনি যে ব্যাখ্যা দিলেন আমি এটা শুনতে যাচ্ছিলাম, ওই ব্যাখ্যা যদি হয় তাহলে সেখানে আর আমরা আসছি না। সেক্ষেত্রে আমরা ওটা মনে করি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অলরেডি রিইনস্টেট হয়েছে, সেদিন ফাইনাল জাজমেন্ট দিয়ে দিয়েছে। 2 জন এখানে দেবেন যাতে করে অপশন থাকে, এই পয়েন্টটা। আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলি আর কি, যে আসলে যদি সংবিধানে আমরা যদি সংবিধানে যেটা অন্তর্ভুক্ত হয়, 2 আর্টিকেলে পরিবর্তন করতে হবে। 48(3 বলে আমাকে ধরেন, সে আরেকটা হচ্ছে আপনার যেটা 95(1, এই 2টা হচ্ছে প্রভিশন যেখানে চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্টের প্রসঙ্গটা আছে। তো এখন যেটা আছে এটা ব্ল্যাঙ্কেট আছে, কোন রকম এমন ক্যাপিটাল বিভাগও নাই। আমরা বলছি যে এটা আবার 2 ধরনের রেস্ট্রিকশন কিন্তু ইম্পোজ করা হচ্ছে প্রেসিডেন্টের উপর। 1 নম্বর হচ্ছে যে আপনার যদি 2 জনে একমত হন যে 2 জনের মধ্যে একজন, কিন্তু সেটা আবার আপিল বিভাগ থেকে হতে হবে, এটা বাইরে থেকে নেওয়া যাবে না। ফলে আমরা দুটো জিনিস ইম্পোজ করে দিচ্ছি, অনেক বেশি রেস্ট্রিকশনটা হচ্ছে আর কি। তো আমাদের প্রস্তাব ছিল জ্যেষ্ঠতম, কিন্তু আপনাদের মধ্যে এখন আবারও বলি যে আমি যেটা হাউসের সেন্স বুঝতে পারি, ফিল, সেটা হচ্ছে 2 জনে আমরা একমত হতে পারছি, তাই তো? হ্যাঁ, অবশ্যই আপিল বিভাগের ডাবল রেস্ট্রিকশন ইম্পোজ করা হচ্ছে প্রেসিডেন্টের উপর। ফার্স্ট ইম্পোজিশন হচ্ছে আপিল বিভাগ, সেকেন্ড ইম্পোজিশন হচ্ছে অনলি 2, বিয়ন্ড 2 উনি যেতে পারবেন না। জি হ্যাঁ, জ্যেষ্ঠতম 2 জন। আপিল বিভাগের কর্মে প্রবীণতম, জ্যেষ্ঠতম, মেয়াদের ভিত্তিতে জ্যেষ্ঠতম বিচারক। জাভেদ রাসিন, এনসিপি। মাইক্রোফোন কাজ করছে না। আচ্ছা, আমাদের এখানে প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন, আর কোনো কথাবার্তা নাই। রাষ্ট্রপতি যে কাউকে ইচ্ছা যখন যার ইচ্ছা তাকে তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে পারেন।
সেই ক্ষেত্রে আমরা মনে করি যে প্রবীণতম বিচারকই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়া উচিত। এবং আরেকটা বিষয়, যেহেতু জুডিশিয়াল কাউন্সিল আবার ফিরে এসেছে, তো সেই ক্ষেত্রে যদি কোনো বিচারকের বিরুদ্ধে আপিল বিভাগের বা হাইকোর্ট বিভাগের কোনো বিচারকের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ থেকে থাকে, সেটা কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচার হয়ে যাবে। সুতরাং যে প্রবীণতম আছে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটাও কিন্তু নিষ্পত্তি করা সম্ভব। তো সেই ক্ষেত্রে আমাদের দলীয় অবস্থান হচ্ছে প্রবীণতম বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া। ধন্যবাদ জাভেদ হোসেন। আমি একটু কথা বলতে চাই। এখানে আমাদের তো অতীত অভিজ্ঞতা, সেগুলো থেকে এই আলোচনাগুলো আসছে। রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রেও, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে, নির্বাচিত করার ক্ষেত্রে যেই ব্যবস্থাগুলো আমাদের এখানে চলে এসছে, দল মনোনয়ন দেয়, দলীয় আনুগত্য সবচেয়ে যার বেশি আছে তাকে রাষ্ট্রপতি করা হয়। এবং যদিও বলা আছে, সংবিধানে লেখা আছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির নিয়োগ দিতে পারে, তিনি তার ইচ্ছা মতো দিতে পারে। কিন্তু এই যাবৎকালে গত 53 বছরের ইতিহাসে কোনো প্রধান বিচারপতি কি এই রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ দিতে পেরেছেন প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া বা তার সুপারিশ ছাড়া? আমার তো অভিজ্ঞতা বলে দেওয়া যায়। তাহলে সেই জন্যই বিচারপতি যে নিয়োগ প্রক্রিয়া, তাদের যে মানদণ্ড ইত্যাদি ইত্যাদি ঠিক থাকলে, এবং রাষ্ট্রপতি যখন নির্বাচিত হবেন নিরপেক্ষভাবে দলীয় আনুগত্য সেটা ভিন্ন জিনিস, কিন্তু রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তার যদি ওই ধরনের দলীয় আনুগত্য, দলদাস সুলভ মনোভাব না থাকে, তাইলেই কেবলমাত্র এগুলো করা যায়। সেই জন্যই 2-3 রাখেন, না রাখলেও কোনো অসুবিধা নেই। যদিও ওই ধরনের দলীয় আনুগত্য দেখাতে গিয়ে দলদাসে পরিণত না হয় রাষ্ট্রপতি, তাইলে কিন্তু এখানে ফ্রি হ্যান্ড দেওয়া যেতে পারে যে কাউকে সেই জন্যই এই সমস্যাগুলো এখানে বারে বারে। আপনার কথাটা, কিন্তু এটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমরা পরে কথা বলবো, এটা আলোচনার মধ্যে আসবে পরে। কিন্তু প্রশ্ন যেটা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফ্রি হ্যান্ডটা থাকছে, এবং সেই ফ্রি হ্যান্ডটা কমালে যেটা হবে যে একটা লিমিটেড জায়গার মধ্যে দুজনের থেকে চুজ করতে হবে। আমি দুজনের কথা বলছি এই কারণে যে মোটামুটি আমার ফিলিংসটা হচ্ছে যে আপনারা একটু দুইজনের মধ্যে যাচ্ছেন। রিয়াজ ভাই, আমি এখানে একটু কথা বলতে চাই যে এখানে ওই যে যদিও বলতে আমাদের স্প্রেডশিটের মধ্যে আপনারা দিয়েছিলেন এবং পার্টিগুলো মতামত দিয়েছে, হ্যাঁ অবশ্যই এই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এই ক্ষেত্রে তো বরঞ্চ আমি দেখতেছি যে রাষ্ট্রপতির ক্ষমতা আরো কমিয়ে দেওয়া হচ্ছে এই বাইন্ডিংস দেওয়ার মধ্যে। এই বাইন্ডিংসটা দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতির ক্ষমতাকে যতটুকু আছে সেটাকেও আমি আরো সীমিত করতেছি, সেটা আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, সেটা আপনার ফিলিংসটা ঠিক আছে। আমরা এই ক্ষেত্রে করছি কারণ হচ্ছে এক্সিকিউটিভ ব্রাঞ্চের যতটা সম্ভব জুডিশিয়ারির উপর নিয়ন্ত্রণটা লিমিট করার জন্য। আপনি প্রিন্সিপালটা দেখুন, প্রিন্সিপালটা কিন্তু পাওয়ারের যে ব্যালেন্সের কথা বলছেন, আপনি প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টারের মধ্যে দেখছেন, তো আমরা দেখছি দুটো ইনস্টিটিউশনের মধ্যে যে এখন যেটা হয় যে জুডিশিয়ারির যে কোনো লেভেল থেকে প্রেসিডেন্ট যে কোনো কাউকে পছন্দ করতে পারেন, সেটা দলের লোক হবে না কি হবে সেটা আপনারা বুঝবেন, কিন্তু যে কোনো এমনকি অ্যাপিল বিভাগের বাধ্যবাধকতাও নেই, বাইরে থেকে আনতে পারেন। আমরা তার মানে হচ্ছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ জুডিশিয়ারিকে ম্যানিপুলেট করার বা তার চয়েসটা ইম্পোজ করতে পারে, আমরা সেটা লিমিট করে দিচ্ছি। কারণ আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা জুডিশিয়ারি চাচ্ছি। জুডিশিয়ারির অন্যান্য প্রস্তাবে যেগুলো আপনারা ইতিমধ্যে মতামত দিয়েছেন, কিছু আমরা আলোচনাও করব, যদি আমরা আলোচনা করি, কিন্তু প্রিন্সিপালের জায়গা থেকে কিন্তু ঠিক আছে যে আমরা প্রেসিডেন্টকে এই ক্ষেত্রে লিমিট করছি, কারণ হচ্ছে আরেকটা অর্গান অফ দ্য স্টেট সেটাকে যেন সে ইনফ্লুয়েন্স করতে না পারে, সেই কারণে পাওয়ার ব্যালেন্সটা হচ্ছে। ঠিক আছে, তো আমরা তাহলে আজকে বলি যে আমরা এই ব্যাপারে নিশ্চিত হলাম, এক জায়গায় আসছি যে আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে জ্যেষ্ঠতম 2জন বিচারকের একজনকে নিয়োগ করতে হবে, আমরা সুপারসেশনটা বন্ধ করছি, এই ব্যাপারে একমত হয়েছে আমরা। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ কিছু বলতে চাই। ধন্যবাদ। আমি তো মনে করেছিলাম উচ্চকক্ষ দিয়ে আজকের আলোচনা সমত আপনারা সেশন কনক্লুড করবেন। বিচারপতির ব্যাপারে হচ্ছে যে এক্সিকিউটিভের ইন্টারফারেন্স বন্ধ করবার জন্য যে 2জন অথবা 3 জনের প্যানেল করবার কথা বলছেন, এইটা আমাদের রাজনৈতিক চরিত্র এবং খাইসলতের যে ঝামেলা আছে, এটা আসলে ইউটোপিয়ান হয়ে যাবে, প্র্যাকটিক্যাল হবে না। কেন বলছি, হাইকোর্ট থেকে এলিভেশনের জন্য যাদেরকে অ্যাপেলেট ডিভিশনে সিলেক্ট করবে,
তখনই হচ্ছে পলিটিক্যাল পার্টিসগুলো এখানে ওই ফেস সিলেকশন করা শুরু করবে, কার বয়সের মেয়াদ কতদিন হবে, জ্যেষ্ঠ 2-3 কে কে হচ্ছে, এবং সেইভাবে হচ্ছে অ্যাপেলেট জেনারেশনের কোরআন ফিল করা হবে। এই রিয়েলিটিটা রয়ে গেছে। এখন এটার কোনো গোল্ডেন সলিউশনও নাই। একটা জিনিস হতে পারে কিনা সেটা হচ্ছে যে আমরা এক্সিকিউটিভের কাছ থেকে একটা কনসালটেটিভ জায়গাকে লেজিসলেচারে নিতে পারি কিনা। এটা শুনতে হয়তো ইন্টারফারেন্স মনে হতে পারে এবং সেপারেশন অফ পাওয়ারের সাথে কন্ট্রাডিক্ট করতে পারে, যে সংসদের প্রধান সংসদীয় নেতা এবং ন্যূনতম 2 জন বিরোধী দলীয় নেতা এরপরে যারা থাকবেন তারা এই সিলেকশনের সাথে একমত হইতে হবে। আপনি 2-3 জনের প্যানেলের কথা যেটা বলছেন এটা রাখেন, অ্যাট এ টাইম হচ্ছে যে সংসদের এই 3 জন নেতাকে এই সিলেকশনের ব্যাপারে একমত হইতে হবে। তা না হলে যেটা হবে, এক্সিকিউটিভ ইন্টারফারেন্সটা আপনি আসলে হাইকোর্টকেও পলিউট করবে এবং আপনি যেটা অবজেক্টিভলি সাবস্ট্যান্স ওয়াইজ অ্যাচিভ করতে চান সেটা আসলে অ্যাচিভেবল হবে না। কারণ আমাদের খাইসলত তো আসলে 24 থেকে খুব বেশি বদলায় নাই, আমরা আগের জায়গাতেই মোটামুটি আছি, এবং এটা যে সেপারেশন অফ পাওয়ারের সাথে এটা চ্যালেঞ্জিং পজিশন সেটা আমি বুঝতে পারছি। ধন্যবাদ। আমি একটু আপনাকে হেল্প করি ব্যারিস্টার সাহেবের কথায়। আমরা ফিউচার আলোচনাগুলোর মধ্যে সম্ভবত ওই জায়গায় যাব যে যেহেতু জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স 2025 হয়েছে, মোটামুটি কার্যকর হয়েছে, উইথ এ ফিউ অবজারভেশন আছে, সেটা আমরা বলেছি। এই ক্ষেত্রে যে রিক্রুটমেন্টগুলো হবে সেগুলো পলিটিক্যাল রিক্রুটমেন্ট হওয়ার সুযোগ এখানে বন্ধ হচ্ছে, এবং সেই ক্ষেত্রে গ্র্যাজুয়ালি হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনে আপনার জাজেসগুলো যেভাবে আসবে সেগুলো আগের থেকেই এভাবে আপনার ফিল্টার্ড হয়ে যাচ্ছে। এবং এখানে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির জন্য যে আইনটা করার প্রস্তাব আমরা করেছি, সেই ক্ষেত্রে আর্টিকেল 48(3)-র মধ্যে যে প্রভিশনসগুলো থাকবে, এখানে এই জাজেস অ্যাপয়েন্টমেন্ট ক্ষেত্রেও প্রেসিডেন্টকে হয়তো আরো এম্পাওয়ার্ড করা হবে, এবং চিফ জাস্টিসেরও ক্ষমতা অনেক বেশি এই জাজেস অ্যাপয়েন্টমেন্ট রুলস আর অর্ডিন্যান্সের মধ্যে দিয়ে বাড়ছে। সেই ক্ষেত্রে একটা টোটালি একটা আমাদের যে জুডিশিয়ারিটা পলিউটেড হয়ে গেছিল, সেখান থেকে কিছুটা সময় নিলেও এটা গ্র্যাজুয়াল একটা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, এবং সেই হিসাবে আমরা মনে হয় যে এখন থেকে যদি এই প্রভিশনসগুলো আমরা করি, ওভারনাইট হয়তো আমরা সেই পরিবর্তনটা পাবো না, কিন্তু গ্র্যাজুয়ালি সেই জায়গাতে কিন্তু আমরা যাচ্ছি। সেই দিকটা লক্ষ্য রাখার জন্য আমি বলবো যে ভবিষ্যতে ওই প্রভিশনসগুলো যখন ডিসকাশনে আসবে, এম্পাওয়ারমেন্ট অফ প্রেসিডেন্ট এবং জুডিশিয়ারির ক্ষেত্রে যে আলোচনাগুলো আসবে, রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে আলোচনাগুলো আসবে, তখন আমার মনে হয় যে আরো বেশি আমরা ক্লিয়ার এবং ট্রান্সপারেন্ট হতে পারবো। থ্যাংক ইউ। হ্যাঁ, পরে আসবে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের থ্রুতে। একসাথে করতে গেলে সমস্যা যেটা হচ্ছে, যেহেতু কনস্টিটিউশনাল ক্লজ আর্টিকেলসগুলো আলাদা, সেহেতু আমরা এই জায়গাটাতে সেপারেট রেখে এটা যদি ডিসাইড করে ফেলতে পারি। আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের প্রসেসের মধ্যে দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে প্রশ্ন তুলছেন, তো যে যদি অ্যাপয়েন্টমেন্টটা ভিসিয়েটেড হয়, যদি অ্যাপয়েন্টমেন্টটাই পলিউটেড থাকে, তাহলে এটা করে আপনি ঠেকাতে পারবেন না, তাই তো? তো সেটাও আপনাদের হাতেই থাকবে যে আপনারা এটা ক্লিন করে দিচ্ছেন কিনা। এখন যেটা অলরেডি জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল, এটা সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল বলছে, আমরা বলেছিলাম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। সেভাবে সেই পদ্ধতির মধ্যে দিয়ে গেলে তখন কিন্তু আপনার এই আশঙ্কাটা থাকবে না। ফলে এইটা আপনি তখন আলাপ করার সময় এই প্রশ্নটা আপনি রিজলভ করতে পারবেন, যে যেটা আমরা মনে করছি যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টটা যদি ক্লিনার ভার্সন হয়, তাহলে এই সমস্যাটা যেটার কথা বলছেন যে হ্যাঁ একটা পলিটিসাইজেশন হতে পারে, এটা আসলে আপনি বন্ধ করতে হবে অ্যাপয়েন্টমেন্টের জায়গায়। আপনি অ্যাপয়েন্টমেন্টের জায়গায় বন্ধ না করে এখানে করতে, কিন্তু আবার অ্যাপয়েন্টমেন্টের জায়গাটা বন্ধ করলেই যথেষ্ট নয়, কারণ তখন আবার অনেক অপশন তৈরি হয়ে যায় প্রেসিডেন্টের। সেই জায়গাটাও আবার বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, যাতে অনেক বেশি অপশনের মধ্যে না চলে যায়। তাহলে আবার পুরো জিনিসটাই একটা এই ধরনের অপশন রাখতে গেলে এখানে একটা দলীয়করণের সুযোগ আছে। আমরা এই যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করছি এবং আমরা এই সময়ের যে যে আলোচনাটা সবচেয়ে গুরুত্ব দিয়ে করছি, সেখানে
বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেপারেশন অফ পাওয়ারের ক্ষেত্রে এই প্রশ্নটা খুব জরুরি। ফলে এখানে ন্যূনতম হস্তক্ষেপ তৈরি হতে পারে এরকম কোনো ধরনের অপশন আমি মনে করি এই ঐক্যমত্য কমিশনের জায়গা থেকে খুবই সেন্সিটিভলি দেখা উচিত। ফলে আমারও এই জায়গায় জাবেদের মতো আমারও আপত্তির জায়গাটা আছে। ধন্যবাদ। আমরা 5:30 বাজে, মাননীয় সহসভাপতি, আমার মনে হয় বিচারক নিয়োগের যে আইনটা, এটা অলরেডি কিন্তু অ্যাকশনে আছে, বিজ্ঞাপনও হয়েছে এবং এটা ইনপ্লেস হয়ে গেছে। সুপ্রিম কোর্টের না, ওইটা বোধহয় আমরা আলোচনা করে সুপ্রিম কোর্টের যে মানে আর্টিকেল 95(3) অনুসারে যে এনাক্টমেন্ট ঠিক না, অর্ডিন্যান্স যেটা হয়েছে সেটা অলরেডি ফাংশনের মধ্যেই আছে। সেটা বোধহয় আমরা আলোচনা করলেও এখানে খুব একটা লাভ হবে না, এবং সেটা পার্লামেন্টে যে যদি কোনো ওর ভিতরে সংশোধনে আনতে হয় এটা তখনকার ব্যাপার। বাট আমরা যেহেতু জুডিশিয়ারি একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চেয়েছি, ওই বিষয়ে আমরা খুব একটা আপত্তি কোনো পার্টি থেকে তখন দেখিনি। হয়তো হাইকোর্টে একটা রিট দাখিল করা হয়েছে উইথ সাম অবজারভেশন, সেটা ডিসপোজ অফ হয়েছে। একটা না দুইটা কেস, কয়টা হয়েছে? দুইটা হয়েছে না একটা হয়েছে? কেস পরবর্তী আরেকটা হয়েছে, বাট এটা সামহাও অবজারভেশন সহ ডিসপোজ অফ হয়েছে একটা, আর একটা পেন্ডিং আছে, সেটা বোধহয় এখনো শুনানিতে যায়নি। এনিওয়ে এটা তো অলরেডি ইন অ্যাকশনে আছে, বিজ্ঞাপনও দিয়েছে, ইন্টারভিউ হবে, সবকিছু হবে। এটার মধ্যে আমাদের মনে হয় যে আলোচনার খুব একটা বেশি সুযোগও নাই, যেহেতু পলিটিক্যালি কোনো পার্টি থেকে আমরা দেখি নাই। আমি দুই একটা ইন হাউসে কথা বলেছি যে এটা ডিসপোজ অফ করলে হয়তো ভালো হতো, এভাবে বলেছিলাম। এদিক থেকে যেটা সাকিব প্রশ্নের উত্তরটা আমি দিই। সংবিধান সংস্কার কমিশন থেকে একটা প্রস্তাব ছিল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের একটা ফরমেশন নিয়ে, আবার বিচার বিভাগ সংস্কার থেকেও ছিল। দুটার কোনোটাই ভার্বাটিম আসলে কপিড হয় নাই। যে অর্ডিন্যান্সটা হয়েছে দুটার স্পিরিটটা নিয়ে এখন অন্তর্বর্তী সরকার বিচার বিভাগের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেটা ঠিক মনে করেছেন তারা অর্ডিন্যান্স করেছেন। এখন যেহেতু অর্ডিন্যান্সটা জারি হয়েছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে, এইটা নিয়ে এখন আমরা আলাপ যদি করি তাতে কোনো অগ্রসর হবে না। যেটা হবে সেটা হচ্ছে এই অর্ডিন্যান্স যদি যখন এটা র্যাটিফিকেশনের প্রশ্ন উঠবে তখন আপনারা এই প্রশ্নটা তুলতে পারেন যে র্যাটিফিকেশনটা না, কিন্তু স্পিরিটের দিক থেকে কম্পোজিশনে ডিফারেন্ট। কম্পোজিশনে আমরা যে কয়েকটা লোকের কথা বলেছিলাম, আমরা বলতে সংবিধান সংস্কার কমিশন, আবার বিচার বিভাগ সংস্কার কমিশন যে কম্পোজিশন বলেছিল সেটার মধ্যে একটা ভ্যারিয়েশন আছে, কিন্তু দুইটার কোনোটাই ভার্বাটিম নেওয়া হয়নি। তো স্পিরিটের দিক থেকে যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল হওয়া দরকার এবং সেটা ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করা দরকার এবং এইটার মাধ্যমে নিয়োগ হওয়া দরকার, সেটা ওপেন হওয়া দরকার, এই যে স্পিরিটগুলো এগুলো সবটাই রিফ্লেক্টেড হয়েছে। তারপরেও আপত্তি আছে, সেই জন্যই দুটো আমি বললাম, দুটোই কারণে একটা ডিসপোজ হচ্ছে আরেকটা হয় নাই, একটা পেন্ডিং আছে। তো এটা আদালতেও গেছে, তো ওইখান থেকে এক ধরনের রায় বেরোবে, একটা অবজারভেশন বেরোবে, অর্ডিন্যান্সটা থাকবে, অর্ডিন্যান্সটা ইফেক্টিভলি থাকবে। তারপরে যদি চ্যালেঞ্জ হয় বা এটা রেটিফিকেশনের সময় কিছু সংশোধন হবে, কিন্তু স্পিরিটের দিকে তখন যদি কমপ্লিটলি কন্ট্রারি টু দ্য স্পিরিট যদি কিছু হয় তখন দেখতে হবে, কিন্তু স্পিরিটের দিক থেকে তো এখন পর্যন্ত কন্ট্রারি কিছু হয়নি। রিয়াজ ভাই, সেটা কাউন্সিল ছিল না, আমরা সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্ট অথবা আইন করার বিষয়ে সব আপনাদের এবং জুডিশিয়াল কমিশনের মতামতটা মোটামুটি এক। তবে সেটা কাউন্সিল হবে না কমিশনের মাধ্যমে আর একটা বডি হবে, সেই বিষয়ে কোনো মতামত ছিল না। রিট যা হয়েছে সব ওই কাউন্সিল এবং কমিশন নিয়ে হয়েছে, বাট মূল আইনকে স্বীকার করে নিয়েছে। তো সেই ক্ষেত্রে বলছি যে হয়তো মোডাস অপারেন্ডি সম্পর্কে, হয়তো কাউন্সিলের গঠন সম্পর্কে হয়তো কিছু ডিসকাশন হতে পারে, বা কাউন্সিল হবে না কমিশনও বেশি বিষয়ে ডিসকাশন হতে পারে, এবং ওখানে যে বডি যেগুলো সাজেস্ট করা হয়েছে সেই হিসাবে ডিসকাশন হতে পারে। এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাংলায় যদি বলে আর কি 2025, সেইখানে মানে সেকশন 3, 5, 6 and 7 শুধু এগুলাকে একটু চ্যালেঞ্জ করেছে, নট দি হোল ল। থ্যাংক ইউ। এখন যেহেতু 5:35 বাজে, আমরা আজকের মতো অধিবেশনটার মানে
মুলতবি করি। কিন্তু রিয়াজ ভাই এখানে তো আর কারো কোনো অবজারভেশন আছে বলে মনে হয় না। আছে না, আপত্তি যে দুটো 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 আপত্তি থাকলে এটা আমরা উল্লেখ করব। বাসদ মার্ক্সবাদী হবে না, না কেমন পর্যন্ত থাকবো না আমরা। দুটা দলের ডিসেন্ট আছে, আপনি না না এটা বললে তো হবে না ভাই, কারণ হচ্ছে আপত্তি আছে সেটা আমরা কগনিজেন্সে নেব, অবশ্যই আমলে নেব। আপনার আপত্তি থাকলে আমরা নেব না? অবশ্যই নেব, নিতে হবে। কারণ হচ্ছে না হলে তো রেলোডিং করার কিছু নাই তো, যে যেহেতু মানে অমুক বলেছে অতএব আমাদের এটা রেলোড করতে, আমরা রেলোডিং করবো না, আমরা কগনিজেন্সে নেব। দুটা দলের আপত্তি আছে, ঠিক আছে, আপত্তিটা থাকলো, তাই না? এর বাইরে তো কারো আপত্তি থাকছে না, সেটা যেমন সত্য। দুটো আপত্তিকে আমাদের বিবেচনা, এটা কেমন, আমরা কেমন পর্যন্ত মানে আমরাই বাঁচবো কিনা সেটাও ভাবেন তো। তো প্রশ্ন হচ্ছে যেগুলি কনভিনিয়েন্স নিতে হবে, নিয়েই আজকের অধিবেশনটা আমরা মুলতবি করে আগামীকাল সকাল 11টায় দেখা হবে, আমরা নির্ধারিত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। সবাইকে আবার ধন্যবাদ। সারাদিন আমরা একত্রে কাটালাম, আশা করি আবার কালকে। আমি মাননীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটা ঘোষণা আছে। হ্যাঁ, 11টায় না, এই জায়গায় আমরা তো এক জায়গায় আসলাম, আপনাদের যে মানে আপত্তির জায়গাটা সেটা আমরা উল্লেখ করব। যখনই আমরা উল্লেখ করব যে অধিকাংশের ঐকমত্য হওয়ার পরে দুটো আপত্তি আছে, আচ্ছা আপনারা চাচ্ছেন যে আগামীকাল এটা নিয়ে 2 মিনিট কথা হোক, ঠিক আছে, আগামীকাল শুরুতে 5 মিনিট আমরা কথা বলবো। না না, 70-এর ক্ষেত্রে কি হয়েছে, 70-এর ক্ষেত্রে আমরা একত্রিত হয়েছি, যদি নোট অফ ডিসেন্ট দিতে চায় দেবে, সেটাই বলা হয়েছে। ওই যে ওনারা যেহেতু একটু রিথিং করতে, আমরা আশা করছি ওনারা রিথিং করবেন। এটা তো আরেকবার আলোচনা করলে অসুবিধা হচ্ছে না তো? 10 মিনিট রেল রোডিং এর দরকার নেই, আমাদের রেল রোডিং এর কোনো দরকার নেই। ওনারা, আমরা এখন মুলতবি করি, এই আলোচনাটা আমরা আগামীকাল শুরু করব। সবাইকে ধন্যবাদ। সম্মানিত